তো আজকে আমরা শিখব কেন্দ্রমুখী বল। দেখো 3 নাম্বার একটা প্রমাণ তোমাদের বলা আছে কোশ্চেনে। প্রমাণ করো যে কেন্দ্রমুখী বল, এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল এফসিপি ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r। mv স্কয়ার বাই r এটা বলা থাকবে এখানে। কেন্দ্রমুখী বল এখানে এটা মিসিং, এটা হবে এফসিপি ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r। প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। অথবা বলা যাবে কেন্দ্রমুখী বলের গাণিতিক রাশিমালা প্রতিপাদন করো। এখন কেন্দ্রমুখী বলটা কি, এটাকে আমাকে বুঝতে হবে। কেন্দ্রমুখী বলটাকে খেয়াল করি আমরা যখন দেখলাম যে প্রথম ক্লাসে যখন আমরা একটা সুতার মধ্যে একটা লাঠির ভিতরে যখন একটা সুতা বেঁধে একটা পাথরকে ঘুরিয়েছিলাম, একটা পাথরকে আমি এখানে নিয়েছিলাম, আমি ঘুরিয়েছিলাম, তাই না? তখন কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সটা কাজ করে, সেন্ট্রিপেটাল ফোর্স, এটা বলা কেন্দ্রমুখী বল। কেন্দ্রের দিকে একটা বল কাজ করে। ধরো এই পাথরটা কিন্তু সে যদি ছিঁড়ে যায়, খেয়াল করো, যদি এই সুতাটা ছিঁড়ে যায়, এই পাথরটা কিন্তু বের হয়ে যাবে, সে কিন্তু এদিকে ছিটকে যাবে না? তাহলে তাহলে অবশ্যই কেন্দ্রের দিকে তাকে একটা বল কিন্তু তাকে কাজ করতেছে, কেন্দ্রের দিকে একটা বল কাজ করতেছে। সে যখন এখানে আসবে, তোর এখান থেকে ছিঁড়ে গেল পাথরটা, দড়িটা বা সুতাটা ছিঁড়ে গেল, সে কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। কিন্তু না ছিঁড়লে সে কিন্তু কেন্দ্রের দিকে একটা বলের কারণে সে কিন্তু এই বরাবর, মানে প্রতিটা পয়েন্টই তার কেন্দ্রের দিকে একটা বল আছে, প্রতিটা পয়েন্টে তার একটা কেন্দ্রের দিকে বল আছে। এই জন্যই এটা ঘুরতেছে কেন্দ্র দিকে, কেন্দ্রকে কেন্দ্র করে, এই পয়েন্টকে কেন্দ্র করে সে ঘুরতেছে, কারণ তার কেন্দ্রমুখী একটা বল কাজ করে সব সময়। প্রতিটা পয়েন্টে পাত্রের উপরে একটা কেন্দ্রমুখী বল কাজ করে, কেন্দ্রমুখী বল কাজ করে। তো এটা আমরা এখন প্রমাণ করবো যে কেন্দ্রমুখী বলটা কত। সেই বলটার মান হচ্ছে mv স্কয়ার বাই r, mv স্কয়ার বাই r। তাহলে আমরা সেটা প্রমাণ করার জন্য আমরা একটা বৃত্ত নিব, প্রথমে একটা সার্কেল নিব। আমরা একটু খেয়াল করি, আমরা একটা বৃত্ত নেই, একটা বৃত্ত আমরা এখানে নিলাম। হ্যাঁ, এটা আমরা একটা বৃত্ত নিলাম, খেয়াল করি আমরা। এখন এই বৃত্তের এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা আমাদের সেন্টার, এটা কি, এটা সেন্টার আমাদের। এবং ধরো এইখানে আমাদের পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্টে একটা পাথর আছে, সেই পাথরের ভরটা হচ্ছে আমাদের এম। এ পয়েন্টে পাথরের ভরটা হচ্ছে আমাদের এম। এই পয়েন্ট থেকে এই পাথরটা এখানে বি পয়েন্টে আসলো, কোথায় বলো তুমি, বি পয়েন্টে আসলো, এবং সময় নিল টি পরিমাণ সময়। আমি যখন ঘুরালাম পাথরটাকে, এ থেকে বিতে আসলো, আমি এটাকে একটু দেখাই দিই। এবং এর থেকে যখন সে বিতে আসলো, সে কিন্তু একটা কোণ তৈরি করবে, সে কোণটা হচ্ছে আমাদের থিটা। কি কোণ? থিটা কোণ। এর থেকে যখন বিতে আসবে সেটা কোণ তৈরি করলো, সেটা হচ্ছে থিটা কোণ। থিটা কোণ সে তৈরি করলো। এখন এখানে আমরা খেয়াল করি যে আমরা দেখবো আমাদের কি লাগবে, আমাদের লাগবে কেন্দ্রমুখী বল লাগবে। কেন্দ্রমুখী বল মানে কি, আমরা তোমার শিখবা নেক্সট ক্লাসে এফ ইজ ইকুয়াল টু এম এ, বল ইন্টু কি, ভর ইন্টু সরণ। তাহলে এই এটা আসলে ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, তাহলে আমরা ত্বরণটা বের করবো। তাহলে আমরা যদি কেন্দ্রমুখী বল বের করতে চাই, আমাকে কেন্দ্রমুখী ত্বরণটা লাগবে। আর কেন্দ্রমুখী ত্বরণটা বের করতে হলে আমার বেগের পরিবর্তন লাগবে, কারণ ত্বরণ মানে কি, বেগের পরিবর্তন। তাহলে আমরা এখন বেগ বের করবো। আমরা কি বের করবো? বেগ বের করবো। খেয়াল করি আমরা, দেখো এটাকে আমি ধরলাম এই রেডিয়াস হচ্ছে আমার আর, রেডিয়াসটা কি বলতো, আর, এই বৃত্তের রেডিয়াস হচ্ছে আর। এখন এ থেকে যখন বিতে আসলো, এই পয়েন্টে বেগটা কি বলতো, এই পয়েন্টে আমি খেয়াল করো প্রতিটা পয়েন্টে তার একটা রৈখিক বেগ থাকে। আমি যদি এই পয়েন্টে বেগ নেই, এই পয়েন্টে বেগটা হবে একটা স্পর্শক বরাবর একটা বেগ হবে এখানে দিকে। এই পয়েন্টে একটা বেগ আছে, সেটা হচ্ছে এই দিকে, মানে স্পর্শক বরাবর। প্রতিটা পয়েন্টে তার একটা বেগ আছে আমাদের বৃত্তাকার পথে, সেটা হচ্ছে স্পর্শক বরাবর বেগটা হয়। এই যে স্পর্শক বরাবর, এরকম প্রতিটা পয়েন্টে থাকে এটা স্পর্শক বরাবর একটা বেগ আছে এরকম। তাহলে প্রতিটা পয়েন্টে এটা স্পর্শক বরাবর বেগ থাকে, সেটা হচ্ছে আমাদের রৈখিক বেগ ভি। সেটা হচ্ছে আমাদের কি বেগ, রৈখিক বেগ ভি কাজ করে। এবং ভি কাজ করে দেখো সে কিন্তু বাহিরের দিকে যাচ্ছে যেতে, এই ভিটা প্রতিটা দেখো ভি তো কোথায়, বাহিরের দিকে, আউটওয়ার্ড। কিন্তু সে কিন্তু বাইরে যেতে পারতেছে না, কারণ কেন্দ্রমুখী বলের কারণে সে এই বৃত্তাকার পথে ঘুরতেছে, এই বৃত্তাকার পথে ঘুরতেছে। এখন আমরা এটা মুছে ফেললাম, দেখো। তাহলে আমরা যেটা করবো, আমরা দুইটা পয়েন্ট নিচ্ছি, এটা এ আর বি। তাহলে এ আর বি তে আমরা সেই বেগটা আঁকবো, সেই রৈখিক বেগটা আমরা এখন আঁকবো। তাহলে এখন দেখো এ বরাবর যে রৈখিক বেগটা, তো অবশ্যই তার স্পর্শক বরাবর হবে, বেগটা অবশ্যই কি হবে, স্পর্শক বরাবর। দেখো এই যেটা হচ্ছে স্পর্শক, সেটা হচ্ছে এটা, এই স্পর্শক বরাবর আমি এটা বেগ দিলাম, সেটা হচ্ছে ভি বেগ। এখন দেখো এই বেগটার কোনো কেন্দ্র বরাবর কোনো বেগ আছে,
নাই, কারণ সে সম্পূর্ণ উলম্ব আকারে আছে, সম্পূর্ণ উলম্ব আকারে আছে। এখন দেখো এই যে বি পয়েন্টে, দেখো বি পয়েন্টে কি হবে, বি পয়েন্টে যে বেগটা হবে সেটা হবে তার এই বি পয়েন্টের বৃত্তের কি স্পর্শক বরাবর আমি দিলাম, আমি একটু করি এখান থেকে, দেখো এই যে স্পর্শক বরাবর নিলাম এই দিকে। এখন দেখো এই বেগের দুইটি উপাংশ থাকবে, কয়টা, একটা উপাংশ আবার হবে লম্ব বরাবর, উলম্ব, আর একটা হবে কেন্দ্র বরাবর, কি বলছি আমি, কেন্দ্র বরাবর, একটা হবে তার উলম্ব বরাবর, একটা হবে কেন্দ্র বরাবর, একটা হবে কি কেন্দ্র বরাবর, এটা হবে থিটা। তাহলে এটা আমার এই বি পয়েন্টের যে বেগটা খেয়াল করে, বি পয়েন্টের বেগ ভি, বি পয়েন্টের বেগ ভি, কিন্তু এই বেগটা এটা কেন্দ্র বরাবর বেগ থাকবে, কেন্দ্র বরাবর বেগ থাকবে, একটা কি উপাংশ বরাবর, ওটা উলম্ব বরাবর বেগ থাকবে। তাহলে আমি যদি বলতে পারি যে এ বিন্দুতে খেয়াল করো, এ বিন্দুতে আমার উলম্ব বরাবর বেগটা হচ্ছে ভি, কেন্দ্র বরাবর কোনো বেগ নাই, কেন্দ্র বরাবর বেগ শূন্য, কেন্দ্র বরাবর বেগ শূন্য। কিন্তু বি বিন্দুতে খেয়াল করো, বি বিন্দুতে উলম্ব বেগ, দেখো তো কি হবে, থিটা হয়, এটা হবে ভি কস থিটা, দেখো তো এই যদি থিটা হয় তাহলে এটা ভূমি না, এটা অতিভুজ, এটা হবে ভি কস থিটা হবে, এটা হবে উলম্ব বেগ হবে ভি কস থিটা। আর যদি আমি বলি কেন্দ্র বরাবর বেগ, কেন্দ্র বরাবর বেগ কে বলতো, কেন্দ্র বরাবর বেগ হবে এখানে দেখো ভি সাইন থিটা, ভি সাইন থিটা লম্ব, কেন্দ্র বরাবর বেগটা কি হবে ভি সাইন থিটা। এখন একটা জিনিস খেয়াল করো, থিটাটা যদি খুবই ক্ষুদ্র হয়, একটা জিনিস এখন বলা আছে যে যদি আমাদের থিটাটা, এই যে এখানকার থিটাটা খুবই ক্ষুদ্র, থিটা খুবই ক্ষুদ্র, থিটা খুবই ক্ষুদ্র, মানে এর মানে হচ্ছে এ থেকে বি তে খুবই কম দূরত্ব, মানে এখান থেকে ধরো এই এ, এটা বি, মানে খুব কম সময় সে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, মানে থিটা ক্ষুদ্র, মানে কি তার কৌণিক দূরত্ব কম, মানে এ বিটা খুব বাটা খুবই কম, এটা কম হয় তাহলে আমি বলতে পারি ভি কস থিটা ইজ ইকুয়াল টু ভি। কিরকম খেয়াল করো, আমরা জানি কস জিরো কত বলো তো, কস জিরো হচ্ছে 1, একটু খেয়াল করো, কস জিরো হচ্ছে আমাদের 1, তো কস জিরো 1 হয় তার মানে থিটা খুবই ক্ষুদ্র, মানে কি জিরোর কাছাকাছি, ধরো 0.00 সামথিং বা 0.2, তাহলে এটাকে আমরা অলওয়েজ 1 ধরতেই পারি। আমি তো এটা বসাই খুবই ক্ষুদ্র মানটা 1 এর কাছাকাছি আসবে, তো আমরা ধরলাম যে cos থিটা যদি খুবই ক্ষুদ্র, তাহলে cos থিটা কি হবে 1 হবে, তাহলে v * 1, তাহলে v চলে আসবে, তাহলে কি চলে আসবে, v চলে আসবে, এটাই আর কি। আর sin থিটাকে আমরা লিখতে পারি, যদি থিটা খুবই ক্ষুদ্র হয় আমরা sin থিটাকে লিখতে পারি একবারে থিটা, এটা আমরা জানি সবাই, লিখতে পারি কি থিটা। এখানে লিখতে পারি দেখো v sin থিটাকে আমরা লিখতে পারি কি অ্যাকচুয়ালি v থিটা, কি লেখা যায় v থিটা। এখন আমরা দেখব যে আমাদের উলম্ব বরাবর বেগের পরিবর্তন কি, এবং আমরা দেখব যে আনুভূমিক বরাবর বেগের পরিবর্তন। দেখো উলম্ব বরাবর বা কেন্দ্র উলম্ব বরাবর, আমরা দেখব উলম্ব বরাবর বেগের পরিবর্তন, আমরা একটু খেয়াল করি। দেখো আমাদের এই বিন্দুতে উলম্ব বরাবর বেগ ছিল ভি, ওকে, তাহলে আমরা এখানে দিলাম ভি, এই পয়েন্টে আমরা পাবো বি পয়েন্টে, বি পয়েন্টে দেখো তো কি পাইছি আমি এখান থেকে, এই যে বি পয়েন্টে কি থিটা যখন খুবই ক্ষুদ্র তখন ভি, আর এ পয়েন্টে দেখো কি ভি, তাহলে ভি মাইনাস ভি কি হবে এখানে শূন্য, তাহলে মানে উলম্ব বরাবর কোনো বেগের পরিবর্তন আমার এখানে নাই। এখন আমরা দেখবো কেন্দ্র বরাবর বেগের পরিবর্তন, সেটা কি হবে, দেখো আমার বি পয়েন্টে আমার শেষ বেগ, বি পয়েন্টে বেগটা ছিল কি বলতো ভি থিটা, আমার কেন্দ্র বরাবর বেগ ভি থিটা, এটা আমি এখানে লিখে দিলাম ভি থিটা, এটা হবে আমাদের ভি থিটা, ওটা তো এখানে ভি থিটা মাইনাস, দেখো তো কেন্দ্র বরাবর এ পয়েন্টে বেগ আছে কোনো নাই, জিরো, এ পয়েন্টে কেন্দ্র বরাবর বেগ জিরো, তো এটা হচ্ছে কেন্দ্র বরাবর বেগ। তাহলে আমরা জানি বেগ পরিবর্তনের হার, এটা হচ্ছে কেন্দ্র বরাবর বেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। তাহলে আমাদের ত্বরণটা কি হবে, ত্বরণটা হবে আমাদের এই বেগের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হবে ভি থিটা মাইনাস জিরো ইন্টু সময়টা কি ছিল খেয়াল করো তো, সময়টা ছিল আমার টি, তাহলে এখন আমরা এখানে বসাবো টি, তাহলে এটা এখানে পাই ভি থিটা বাই টি।
তাহলে আমরা জানি কেন্দ্রমুখী বল কি হবে, কেন্দ্রমুখী বল হবে, দেখি কেন্দ্রমুখী এগুলো সেন্ট্রিপেটাল ফোর্স, কেন্দ্রমুখী বল সেন্ট্রিপেটাল, এর জন্য সিপি আনি আমরা, কেন্দ্রমুখী বল এফসিপি সেন্ট্রিপেটাল ফোর্স ইজ ইকুয়াল টু হবে আমার এম ইন্টু এ, এম ইন্টু মানে কি ভর, ওই বস্তুর ভর এবং কেন্দ্রের দিকে ত্বরণ। তাহলে কেন্দ্রের দিকে বা কেন্দ্র বরাবর ত্বরণটা কি দেখো তো, এই যে পেলাম ভি থিটা বাই টি, ভি থিটা বাই টি। এখন থিটা বাই টি কি বলতো, এইটা এখন দেখো এখানে খেয়াল করি আমরা, এই থিটা বাই টি আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কি বলতো ওমেগা, সরি আমরা কি জানি খেয়াল করো তো, দেখো থিটা বাই টি কে আমরা বলি ওমেগা, এটা বলে কৌণিক বেগ, কি বলা হয় কৌণিক, এটা ওই করে দেই, কৌণিক বেগ। কারণ কি দেখো কৌণিক বেগ মানে কি, বেগ সময় বাই সরণ বাই সময়, তাই না, দূরত্ব বাই, আমি লিখি দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বটা কি দেখো তো, কৌণিক দূরত্বটা হবে কৌণিক দূরত্ব ডিভাইড বাই সময়। এখানে খেয়াল করো দূরত্ব ছিল কি আমার এই যে এ থেকে বি তে, আর সময়টা কি বলতো টি, তাহলে দূরত্ব ছিল এ থেকে বি তে থিটা বাই টি, কি বলে থিটা বাই টি প্লাস ওমেগা। তাহলে আমরা লিখতে পারি ও ভি এম ভি ইন্টু ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু কি ভি বাই আর, তাহলে এম ভি ভি বাই আর, তাহলে এম ভি স্কয়ার বাই আর, এটা আমার তার প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে। এই আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগার, আমরা দেখবো এখান থেকে ওমেগা ইজ ইকুয়াল টু লেখা যায় ভি বাই আর। এটা হচ্ছে আমাদের মূলত কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এখন দেখো কৌণিক ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক, এটা তোমরা পারবে, তারপর আমি দেখাই দিচ্ছি, এটা তোমার 19 হয়তো বা পড়েছো। আমাদের এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এটা হচ্ছে এখান থেকে আমার কি বলতো যদি হয় রেডিয়াস আর, আর আমি আরেকটা এখানে রেখাটা নিই এই যে, তাহলে এটা হচ্ছে এ বি চাপ, আর এটা হচ্ছে থিটা। তাহলে আমরা জানি কোণকে কি বলি বলতো, কোণকে আমরা কি জানি, কোণ জানি চাপ ডিভাইড বাই ব্যাসার্ধ, তাই না, ব্যাসার্ধ। তাহলে এটা যে চাপ এ বি, এটাকে আমরা ধরলাম এস, আর ব্যাসার্ধ সেটা ধরলাম আর, তাহলে কোণ থিটা কি হবে এ বি বাই এ বি বাই কি আর, তাহলে এ বি ইজ ইকুয়াল টু কি লেখা যায় থিটা ইন্টু আর, আর এ বিটা কি এস, এস ইন্টু থিটা ইন্টু আর, তাই না। আমাদের ভি ইজ ইকুয়াল টু কি বলতো সরণ ডিভাইড বাই সময়, সরণটা কি বলতো থিটা ইন্টু আর টি, আর আর থিটা ইন্টু টি, এটাকে আমরা বলছিলাম ওমেগা, তাহলে এটা কি ওমেগা আর। তাহলে আমি বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু কি ওমেগা, তাহলে এটা রৈখিক বেগ কৌণিক বেগের সম্পর্কটা কি, রৈখিক বেগ ইজ ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু রেডিয়াস ইন্টু ব্যাসার্ধ বা রেডিয়াস। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো।